দেশের স্বার্থে প্রশাসনের কর্মকর্তাদের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে বললেন প্রধানমন্ত্রী। রাজধানীতে শুরু 4 দিনের ডিসি সম্মেলন। মুক্ত গণমাধ্যম শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি বললেন তথ্যমন্ত্রী। রাজনৈতিক কারণে চাপের মুখে দেশের সংবাদ মাধ্যম, মত বিশ্লেষকদের। বন্ধ কারখানা চালুর উদ্যোগে প্রাধান্য পাচ্ছে বেসরকারি খাত। কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গঠন করা হয়েছে শক্তিশালী কমিটি। হাওড় অঞ্চলে চাষের ক্ষতি কমাতে ধান চাল সংগ্রহ কার্যক্রম এগিয়ে আনা হয়েছে 12 দিন। আজ থেকে কর্মসূচি শুরু হচ্ছে 6 জেলায়। এবং যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি পরিকল্পনা দিল ইরান। অসদাচরণ করলে আবারও হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের। সিলেটের তেলিবাজার এলাকার সড়ক দুর্ঘটনার আরও খবর জানাচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। দেখুন, সকালে সিলেটের দক্ষিণ সুরমায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইতিমধ্যে 8 জনের প্রাণহানি ঘটেছে এবং 4 জন মানুষ একদম ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি 4 জন যারা হাসপাতালে যাওয়ার পর নিহত হয়েছেন। সিলেটের দক্ষিণ সুরমায় তেলিবাজার অংশে এই দুর্ঘটনাটি ঘটে এবং ঢাকা সিলেট মহাসড়কের যে অংশটি দুর্ঘটনা ঘটে সেটি মূলত আসলে একটি ট্রাক এবং পিকআপের মধ্যকার মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটেছে। এবং আপনাকে যদি বলে রাখি যে খাগড়াছড়ি থেকে কাঁঠাল বোঝাই একটি ট্রাক আসছিল এবং সেই ট্রাকের সাথেই মূলত পিকআপে ধাক্কা লাগে এবং এই পিকআপের মধ্যে ছিলেন বেশিরভাগই নির্মাণ শ্রমিক এবং যে 8 জনের প্রাণহানি ঘটেছে তাদের মধ্যে অন্তত 6 জন হচ্ছেন পুরুষ এবং 2 জন নারী। এর পাশাপাশি এই ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন, অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এখানে যতটুকু আমরা জানতে পেরেছি যে খাগড়াছড়ি থেকে যে কাঁঠাল বোঝাই ট্রাকটি আসছিল সেই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপের 4 জনের স্পটেই মৃত্যু হয় এবং বাকি 4 জন আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যু ঘটে। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে সকাল 5:15টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটে ভোরে এবং স্থানীয়দের দাবি হচ্ছে যে কাঁঠাল বোঝাই যে ট্রাক রয়েছে সেই ট্রাকের যে চালক যিনি রয়েছেন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং স্থানীয়রা বলছেন যে এই গাড়ি চালাচ্ছিলেন হেল্পার। তবে আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ এবং ফায়ার সার্ভিস যেটি বলেছেন যে আসলে ধারণা করা হচ্ছে যে ঘুমন্ত অবস্থায় ট্রাক চালক ছিলেন, ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। তো এই দুর্ঘটনার পরপর হাসপাতালে যারা ভর্তি রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে অন্তত সকাল থেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন 4 জন। এর মধ্যে 2 জন মহিলা রয়েছেন এবং নিহতদের অধিকাংশই হচ্ছেন সুনামগঞ্জের বাসিন্দা। এই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও 4 জন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে। এবং দক্ষিণ সুরমা থানা পুলিশ যেটি জানিয়েছে যে দুর্ঘটনায় কবলিত ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে এবং ট্রাকের চালক যিনি তিনি পলাতক থাকলেও হেল্পারকে আটক করা সক্ষম হয়েছে। তো এই ঢাকা সিলেট মহাসড়কের এই অংশে এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয়দের দাবি হচ্ছে যে রাস্তায় যাতে বেপরোয়া গতি রোধ করা যায় এবং পাশাপাশি ঘুমন্ত অবস্থায় যাতে কেউ গাড়ি না চালান। এই ছিল আমার কাছে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার থেকে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হওয়ার সবশেষ। দেশের স্বার্থে প্রশাসনের কর্মকর্তাদের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে 4 দিনের জেলা প্রশাসকদের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। সকালে ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, সরকার যেমন চিরস্থায়ী নয় তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। জনগণ সরকারের কাজের মাধ্যমে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায়। নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে ডিসিদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনের অতিরিক্ত আইন সংক্রান্ত জটিলতা তৈরি করা যাবে না। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন কিন্তু সরকারের অন্যতম প্রধান চালিকা শক্তি।
মুক্ত গণমাধ্যম শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি, এমন মন্তব্য করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবের সামনে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিয়ে কথা বলেন তিনি। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার বাস্তবায়নের চেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার যে কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি ছিল, আমরা আমাদের সেই কাজে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। চিন্তায়, চেতনা এবং মননে আমরা গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতাকে যে মেন করি, এটাকে যে আমরা বাস্তবায়ন করতে চাই, সেই বার্তাও আমরা দিতে চাই এই প্রেস ফ্রিডম ডে উদযাপন করা উপলক্ষে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রাধান্য পাচ্ছে বেসরকারি খাত। এ লক্ষ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গঠন করা হয়েছে শক্তিশালী কমিটি। 1 মাসের মধ্যে তথ্য পর্যালোচনার একটি প্যাকেজ তৈরির নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এমন পদক্ষেপ ইতিবাচক হলেও আইনি জটিলতায় বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ দেখছেন ব্যবসায়ীরা। আর সুযোগ সন্ধানীদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি। ক্ষমতায় আসার পর ইশতেহার বাস্তবায়নে যথেষ্ট সাফল্য দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় এবার বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান তৈরির কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। শুরু হয়েছে তথ্য সংগ্রহের কাজ। বন্ধ কারখানার বাস্তব অবস্থা ও আইনি দিক পর্যালোচনা করে একটি প্যাকেজ তৈরির নির্দেশনা গভর্নরের। কোন প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ অবস্থায় আছে, কোনগুলো ধুকে ধুকে চলছে, এটা শ্রেণীকরণ করা হবে। কোনোটা যে মালিক পক্ষ তার নিজে যদি এগিয়ে আসে তাদের হাতেই তুলে দেওয়া হবে। আর কোনোটা যদি এরকম হয় যে মালিক পক্ষ ডিসঅ্যাপিয়ার্ড, তৃতীয় কোনো পক্ষ আগ্রহ দেখাচ্ছে, যথাযথ আইনি প্রসেসের মাধ্যমে কি তাদের মাধ্যমে যদি আবার চালু করা যায়, সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে। তার ভিতরে থেকে আইন পর্যালোচনা করে স্থায়ী সমাধানের উপায় খোঁজার পরামর্শ ব্যবসায়ীদের। উদ্যোক্তাদের কন্ট্রোলের বাইরের কোনো কারণে শাটডাউন করতে বাধ্য হয়েছেন, সেখানে কিন্তু ব্যাংকে আসলে বড় ধরনের ছাড় দেওয়ার যে আইনি প্রয়োজনীয়তা আছে সেটা দেখেই করতে হবে। যদি আমি লিজ নিয়ে কিংবা লোন নিয়েও যদি কাজ করতে চাই, যাই করি না কেন আমরা, সেটা আসলে আইনের কাঠামোর বাইরে কোনো কিছু করলে সেটা আসলে টেকসই হবে না। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চালুর বিষয়ে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। এইসব প্রতিষ্ঠানগুলো যদি চালায় তাহলে দেশ বেনিফিট হবে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে এবং দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আর যদি এটা না চালাইতে পারে তাহলে এটা বড় ধরনের দেশের কর্মসংস্থানের ক্ষতি হবে। এইসব প্রতিষ্ঠানগুলো একসময় আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, দেশের সম্পদ নষ্ট হয়ে যাবে এবং এইসব প্রতিষ্ঠানগুলো যেসব ব্যাংক থেকে লোন নিয়ে এইসব প্রতিষ্ঠানগুলো করেছে সেই ব্যাংকগুলোর লোনগুলো অনাদায়ী থাকবে। সরকারের এই উদ্যোগে ব্যাংক লুটেরা ও অর্থ পাচারকারীরা যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। হাওর অঞ্চলের চাষির ক্ষতি কমাতে আজ থেকে শুরু হচ্ছে ধান চাল সংগ্রহ। বিশেষ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে 6টি জেলায় এ কার্যক্রম 12 দিন এগিয়ে আনা হয়েছে। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের 6 জেলা নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণে এ উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 18 লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে 5 লাখ মেট্রিক টন ধান, 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 1 লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য 48 টাকা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ কার্যক্রম চলবে 31শে আগস্ট পর্যন্ত। এদিকে দেশের অন্যান্য জেলায় 3 মে থেকে ধান এবং 15 মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। হাওর অঞ্চলে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। এ নিয়ে বিস্তারিত জানতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সনিয়া আহমেদ চৌধুরী।
সনি, কখন শুরু হবে ধান চাল সংগ্রহ কার্যক্রম এবং এই বিষয়ে কৃষকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। আমি ঠিক এই মুহূর্তে আছি একটি খাদ্য গুদামে। আজ হবিগঞ্জ সহ প্রায় 6টি জেলা থেকে কিন্তু এই ধান সংগ্রহ শুরু হচ্ছে। ইতিমধ্যেই আমাদের হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কিছুক্ষণের ভিতরে ধান সংগ্রহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সেই ধান সংগ্রহ উদ্বোধন করবেন হবিগঞ্জ 2 আসনের যিনি সংসদ সদস্য আবু মনসুর সাকাওয়াত হাসান জীবন। তিনি আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের ভিতরেই বানিয়াচং উপজেলার যেই ধান সংগ্রহ কার্যক্রম সেটার উদ্বোধন করবেন। ওইখান থেকে কিন্তু 2 জনের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। হাওড়া অঞ্চলের 2 জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে হবিগঞ্জে আনুষ্ঠানিকভাবে একটি উপজেলার মধ্য দিয়ে কিন্তু ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি অন্যান্য উপজেলার কার্যক্রম চলমান আছে। আমরা যতদূর জানতে পেরেছি, আমাদের জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জ্যোতি বিকাশ ত্রিপুরা জানিয়েছেন যে প্রত্যেকটি উপজেলা থেকেই কিন্তু ধান সংগ্রহ করা হবে। একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে। কৃষকরা যেমন জানিয়েছেন যে আবেদনের যে প্রক্রিয়া, কৃষকের অ্যাপস নামক অ্যাপস থেকে আবেদন করতে হয়, এই প্রক্রিয়া নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে, অনেক সমস্যা রয়েছে। সাধারণ প্রান্তিক পর্যায়ে কৃষকরা কিন্তু অ্যাপসের মাধ্যমে আবেদন করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়ছেন বলে আমাদের বলছেন। পাশাপাশি কৃষি বিভাগ থেকে কৃষকদের একটি তালিকা খাদ্য বিভাগকে সরবরাহ করার কথা, সেই তালিকা মোতাবেক তারা ধান সংগ্রহ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কৃষকরা যেটি বলছেন যে বিগত সময়ে বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্নভাবে এই ধান কার্যক্রমে প্রভাব বিস্তার করেছেন। চলতি মৌসুমে যাতে এই ধরনের কোনো কার্যক্রম না হয়, সুষ্ঠু পরিবেশে যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদের কাছ থেকে যেন সুষ্ঠুভাবে ধান সংগ্রহ করা হয়, এমনটাই প্রত্যাশা করেছেন হাওড়া অঞ্চলের কৃষকরা। তো হবিগঞ্জের যে ধান সংগ্রহের এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। নিষেধাজ্ঞা কাটিয়ে চাঁদপুরের পদ্মা মেঘনায় শুরু হয়েছে ইলিশ আহরণ। তবে নদীতে জাল ফেলে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে হতাশ জেলেরা। সরবরাহ কম, তাই ঘাটে ইলিশের দামও আকাশ ছোঁয়া। তবে বর্ষায় পানি বাড়লে সরবরাহ বাড়বে, এতে ইলিশের দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের। নিষেধাজ্ঞার 2 মাস অলস সময় কাটিয়ে বুক ভরা আশা নিয়ে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে নেমেছে প্রায় 1.5 জেলে। স্বপ্ন ছিল মাছ শিকার করে হাসি ফোটাবে পরিবারের মুখে, পরিশোধ করবে ঋণের কিস্তি। কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। জালে ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ, ফলে ঘাটে ফিরছেন হতাশ হয়ে। রাত 3টার দিকে গেছি, মাত্র একটা মাছ পাইছি। 10-12 হাজার টাকা মাছ পাইছি। আনুমানিক 5,000 টাকা খরচ হইব। নদীতে আগের মতন মাছ নাই। তেলের দাম বেশি, কিভাবে মাছটা ধরবো বা এভাবে চলবো কিভাবে? এদিকে 2 মাস পর মাছ শিকার শুরু হওয়ায় অনেকেই ছুটে আসছেন ঘাটে। তবে ইলিশের দাম শুনে আশাহত হতে হচ্ছে তাদের। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 3 থেকে 3,500 টাকা দরে। তাই ইলিশ না কিনে অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। যে মাছটা কিনে নিয়ে গেছে হচ্ছে 2200 টাকা দিয়ে বা 2000 টাকা দিয়ে, এটা এখন টোটালি 3000 টাকার উপরে, 3500 টাকার উপরে। কেনার মতো এখনো হয় নাই, ঘুরে ঘুরে দেখতেছি। দামে যদি বনে তাহলে কিনবো। ব্যবসায়ীরা বলছেন ঘাটে আসা ইলিশ বেশিরভাগই আকারে ছোট, তার উপর সরবরাহ কম থাকায় দাম বেশি। তবে নদীতে পানি বাড়লে সরবরাহ বাড়বে বলে আশা তাদের। ছোট মাছটা বেশি, আপনার 3-4 কেজি যেই মাছটা ওইটাই 20-25 মন হয়ে যায়। 2-3 মন হয়তো সর্বোচ্চ আপনার বড় মাছ হয়, যেটা 800-900 1 কেজি সাইজের। 1 কেজি ওজনের মাছ আপনার 3400 থেকে 3500 টাকা কেজি। আর 800 গ্রাম যে মাছটা 750-800 গ্রামের, ওইটা আপনার চলতেছে 2800 থেকে 250 টাকা কেজি। এখনো মাছ বড় হয়নি, সাইজের হয়নি। এখন নদী উত্তাল হইলে, নদীতে পানি বাড়লে, বাতাস হইলে যত পানি বাড়বে অত ইলিশ মাছের আমদানি হবে। ইলিশ মাছের যত আমদানি হবে অত দাম কমে যাবে। নিষেধাজ্ঞা সফলভাবে হয়েছে, তাই ক্রমেই ইলিশের সরবরাহ বাড়বে বলে আশা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। প্রাকৃতিকভাবে যত কিছু করার প্রয়োজন কথা দিচ্ছি আপনাদেরকে তা করা হবে। আমরা চাই বাংলাদেশে 20 লক্ষ টন ইলিশ প্রতি বছর উৎপাদিত হোক। যুগের পরিক্রমায় ইলিশের প্রতি নয়, এখন ভোক্তার নজর ইলিশের দামে। আর সেই দাম নিয়ন্ত্রণে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নিম্ন ও মধ্য আয়ের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।